এই মুহূর্তে আমার এক বন্ধু তার রুম অন্ধকার করে কাঁদছে, কারণ এমন 11 জন কোটিপতি যাদের সাথে তার জীবনে দেখাই হয়নি তারা একটা খেলায় হেরে গেছে। বিষয়টি শুনতে একটু খারাপ আবার হাস্যকর লাগতে পারে, কিন্তু এখানেই আসল ঘটনা। বিজ্ঞানীরা তার মতো হাজার হাজার ফুটবল ভক্তের শরীর আর মস্তিষ্ক পর্যবেক্ষণ করে দেখতে পেরেছে একটা ম্যাচ হারার পর তাদের শরীর এমনভাবে প্রতিক্রিয়া করে যেন তারাই হেরেছে। ভাবুন তো, যারা 90 মিনিট মাঠে দৌড়াচ্ছে না, শুধুমাত্র সোফায় বসে থাকা মানুষগুলো তাদের শরীরেও হারের একই সংকেত দিচ্ছে। কিন্তু কেন? আপনি তো মাঠে ছিলেন না, আপনি একটা পাসও দেননি, একটা গোলও দেননি, কিন্তু তারপরেও একটা ম্যাচ হারার পর আপনার পুরো দিনটাই নষ্ট হয়ে যায় কেন? চলুন একটা অদ্ভুত অবজারভেশন দিয়ে শুরু করি। মনে করুন আপনার একটা ফেভারিট টিম একটা বড় ম্যাচ জিতলো, তখন আপনি কি বলেন? ইয়েস, আমরা জিতে গেছি। কিন্তু এরপরেই যখন সেই টিমটা 4-0 গোলে কোনো একটা দলের কাছে হেরে যাবে, তখন আপনি বলবেন ওরা খুব বাজে খেলেছে। খেয়াল করেছেন, জয়ের সময় আমরা আর হেরে গেলে তখন ওরা। মনে হতে পারে এটা শুধু কথার কথা, কিন্তু সাইকোলজি বলে এটা শুধু ল্যাঙ্গুয়েজ না, এটা আপনার ব্রেনের একটা সার্ভাইভাল মেকানিজম, এবং এই বিহেভিয়ারের একটা অফিসিয়াল নামও আছে। 1976 সালে সাইকোলজিস্ট রবার্ট সিয়ালডিনি ও তার টিম একটা দারুণ এক্সপেরিমেন্ট করে। তারা লক্ষ্য করলেন যে একটা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ম্যাচের পর সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পোশাক পরে আসে। রেজাল্ট, যেদিন বিশ্ববিদ্যালয়ের টিম জিততো সেদিন সবাই সেই বিশ্ববিদ্যালয়ে জার্সি পরে আসতো। পুরো ক্যাম্পাস ভর্তি থাকতো টিম জার্সিতে, স্কুল কালার আর ইউনিভার্সিটি লোগোতে। মনে হতো হঠাৎ করে সবাই যেন সেই দলের লাইফ লং সাপোর্টার। কিন্তু যেদিন হারতো সেদিন একই মানুষগুলো ওভারনাইট দল বদলে যেত। কোনো জার্সি নেই, কোনো স্কুল কালার নেই, কোনো লোগো নেই। দেখে যেন মনে হয় তারা কোনোদিন ফুটবল সম্পর্কে শোনেইনি, দেখা তো দূরের কথা। এটা কোনো কোইন্সিডেন্স না। সিয়ালদিনি এই বিহেভিয়ারের নাম দেন বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, সংক্ষেপে বার্জিং। আবার যখন কোনো দল হারে, মানুষ তখন সেই পরিচয় থেকে একটু দূরে সরে যায়। এটারও নাম আছে কর্ফিং, কাটিং অফ রিফ্লেক্টেড ফেলিওর। এখন একটা প্রশ্ন, যদিও আমরা জানি যে মাঠে খেলছে অন্য কেউ, কিন্তু তারপরও আমাদের ব্রেন এই ভুলটা করে কেন? আর এখানেই গল্পটা আরো অদ্ভুত হয়ে যায়। 1998 সালে রিসার্চার পল বার্নহার্ট ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন একটা গবেষণা করেন। তিনি এই গবেষণাটা খেলোয়াড়দের উপর করেননি, এমনকি কোচদের উপরেও করেননি। তিনি এই গবেষণাটা করেছিলেন দর্শকদের উপরে। সেসব দর্শকদের যারা সোফায় বসে ম্যাচ দেখছিল। ম্যাচ শুরুর আগে তাদের সবার টেস্টোস্টেরন লেভেল মেপে রাখা হলো, এবং রেজাল্ট, বিজয়ী দলের সমর্থকদের টেস্টোস্টেরন লেভেল প্রায় 20% বৃদ্ধি পেল, আর যারা হেরেছে তাদের টেস্টোস্টেরন কমে গেল। একবার ভাবুন, আপনার শরীর এমনভাবে রিয়াক্ট করছে যেন যুদ্ধে আপনি নিজেই জিতছেন বা হেরেছেন। বাস্তবে কিছুই ঘটেনি, কিন্তু আপনার হরমোন সিস্টেম বলছে আপনার দল জিতেছে, আপনি সেফ, অথবা আমরা হেরে গেছি। আপনার ব্রেনের কাছে আপনার দলের জয় আর আপনার নিজের জয়ের মধ্যেকার পার্থক্যটা আশ্চর্যজনকভাবে ছোট। এবার একটা জিনিস ভাবুন, বিশ্বকাপের নকআউট ম্যাচ, স্কোর 1-1, 120 মিনিটের খেলা শেষ, পেনাল্টি শুট আউট চলছে। আপনার হাত ঘামছে, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এগুলো কি শুধুই এক্সাইটমেন্ট? না, রিসার্চ বলছে এই সময় দর্শকদের শরীরে কর্টিসল মানে স্ট্রেসিভ হরমোন এতটাই বেড়ে যায় যা বাস্তবে বিপদের পরিস্থিতির সাথে তুলনা করা যেতে পারে। আপনার ব্রেন পেনাল্টি শুট আউটকে এমনভাবে ট্রিট করছে যেন জঙ্গলের কোনো শিকারী আপনার দিকে দৌড়ে আসছে। আর এখানে এই প্রশ্নটা আরও বড় হয়ে যায়। একটা বল, 22 জন মানুষ আর একটা স্টেডিয়াম, কিভাবে আপনার ব্রেনকে কনভিন্স করলো যে এটা একটা লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে স্টেডিয়াম থেকে বের হয়ে একটু পেছনে যেতে হবে। সেই সময় পৃথিবীতে কোনো ওয়ার্ল্ড কাপ ছিল না, কোনো চ্যাম্পিয়ন্স লিগ ছিল না, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা তো দূরের কথা, কোনো স্টেডিয়ামই ছিল না। কিন্তু একটা জিনিস ছিল, ট্রাইব। আর আপনার পুরো জীবনই নির্ভর করতো আপনি কোন ট্রাইবের সদস্য সেটার উপর। আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে ট্রাইব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু একটা ফুটবল ক্লাবকে কেন ট্রাইবের সাথে তুলনা করব? এখানেই আসে সাইকোলজির সবচেয়ে বিখ্যাত এক্সপেরিমেন্টগুলোর মধ্যে একটি। 1970-এর দশকে সাইকোলজিস্ট হেনরি টাসফেল একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করেন। তিনি দেখতে চেয়েছিলেন যে মানুষ কত সহজে আমরা আর ওরা বানিয়ে ফেলে। তাই তিনি একদল সম্পূর্ণ অপরিচিত মানুষকে দুইটা গ্রুপে ভাগ করলেন, কোনো মিনিংফুল কারণে না, জাস্ট কয়েন টসের মাধ্যমে একটা গ্রুপ ভাগ হলো। আরেকটা গ্রুপের শুধুমাত্র পেইন্টিং ভালো লাগলো বলে তারা একটা দলে চলে গেল। ব্যাস এটাই, এটার কোনো ইতিহাস নাই, মানুষগুলো পূর্বে থেকে অপরিচিত এবং তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, শুধুমাত্র দুইটা র্যান্ডম গ্রুপ। এরপর তাদের কিছু রিওয়ার্ড ভাগ করে দিতে বলা হলো। যেটা হওয়ার কথা ছিল তারা সবাই রিওয়ার্ডগুলো সমান ভাগ করবে, কিন্তু হলো সেটার উল্টোটা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মানুষ তার নিজের গ্রুপকে বেশি সুবিধা দিতে শুরু করলো, কোনো যৌক্তিক কারণ ছাড়াই। কারণ আপনার ব্রেনের জন্য একবার আমরা তৈরি হয়ে গেলে পরে ওরা নিজেরাই তৈরি হয়ে যায়। এখন একটু ফুটবলের দিকে ফিরে তাকান। ফুটবল আসলে আপনার ব্রেনকে কি দেয়? একটা নির্দিষ্ট রং, একটা জার্সি, একটা লোগো, একটা এনথেম, একটা কমন এনিমি, একটা হোম গ্রাউন্ড, প্রতি সপ্তাহে একটা রিচুয়াল। হাজার হাজার মানুষ চিৎকার করছে, একই গান গাইছে, একই ইমোশন শেয়ার করছে। যদি একটা অ্যান্থ্রোপোলজিস্টকে বলেন যে এটা ফুটবল, তিনি হয়তো বলবেন না, এটা একটা ট্রাইব। আমরা সাধারণত ভাবি ফুটবল হয়তো ট্রাইবালিজম তৈরি করছে, কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো। ট্রাইবালিজম ফুটবল তৈরি করেনি,
বরং ফুটবল ট্রাইবালিজমকে একটা নতুন প্লেগ্রাউন্ড দিয়েছে। শুধুমাত্র ব্যাটেল ফিল্ডটা বদলে গেছে। আগে ছিল জঙ্গল আর এখন স্টেডিয়াম। আগে মানুষের হাতে ছিল ঢাল, তলোয়ার আর এখন স্কার্ফ। আগে যুদ্ধ শেষে মানুষ আগুন জ্বালিয়ে চুপচাপ বসে গল্প করতো, কিন্তু এখন মানুষ ফেসবুকে মিম বানায়, মিমের নিচে কমেন্ট করে। কিন্তু আমাদের ব্রেন সেটা তো ঠিক আগের মতোই রয়ে গেছে। এবার একটা অদ্ভুত কম্প্যারিজন করি। মনে করুন আপনি ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে গেলেন। সবাই একই ধরনের জার্সি পরে এসেছে, সবাই একই স্লোগান দিচ্ছে, সবাই একই গান গাইছে। ম্যাচ শুরু হওয়ার আগে সবাই দাঁড়িয়ে অ্যানথেম গাইলো। গোল হওয়ার পরে হাজার হাজার মানুষ একসাথে লাফিয়ে উঠলো, সবাই চিৎকার করলো, সবাই একসাথে কাঁদলো। এই দৃশ্যটা দেখে আপনার কি মনে হচ্ছে? এটা কি একটা স্পোর্টিং ইভেন্ট নাকি কোনো রিলিজিয়াস গ্যাদারিং? কারণ সোশিওলজির দৃষ্টিতে এই দুইটা দৃশ্যের ভিতরে অদ্ভুত রকমের মিল রয়েছে। ফ্রেঞ্চ সোশিওলজিস্ট এমিলি ডার্কহাইম একটা টার্ম ব্যবহার করেছিলেন, কালেকটিভ এফারভেসেন্স। নামটা জটিল কিন্তু আইডিয়াটা খুবই সিম্পল। যখন অনেক মানুষ একসাথে একই রকমের ইমোশন শেয়ার করে, একই রিদমে নড়ে, একই কিছুর উপরে বিশ্বাস স্থাপন করে, তখন মানুষ তার নিজেদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ভুলে যায়। তখন এই আই ধীরে ধীরে উইতে বদলে যায়। ডার্কহাইমের এই থিওরিটা কি আমাদের উম্মার কনসেপ্টের সাথে মিলে যায়? এবার ফুটবল স্টেডিয়ামের দিকে তাকান। একটা সেক্রেট গ্রাউন্ড, একটা ফিক্স রিচুয়াল, নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট গান, নির্দিষ্ট চ্যান্টস, কিংবদন্তি প্লেয়ার্স, ভিলেন্স, মিরাকেল কামব্যাক, আর একটা বিশ্বাস এই বছরটা আমাদেরই। শুনতে কি খুবই আলাদা লাগছে? এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে। ইউরোপের চার্চগুলোতে যখন অ্যাটেন্ডেন্স কমছে, তখন স্টেডিয়ামগুলোতে কিন্তু অ্যাটেন্ডেন্স একটুও কমে নাই। কেন? কারণ মানুষের ব্রেন শুধুমাত্র বিশ্বাস চায় না, সে বিলঙ্গিংও হতে চায়। সে এমন একটা জায়গা চায় যেখানে হাজার হাজার মানুষ তার সাথে একই রকমের ইমোশন শেয়ার করবে। এই জন্য এটা কারোর জন্য ধর্ম, কারোর জন্য কনসার্ট, আর কারোর জন্য পলিটিক্স, আর কোটি কোটি মানুষের জন্য সেটা ফুটবল। তাই যখন কেউ বলে ভাই এত সিরিয়াস হও কেন, এটা তো একটা খেলা, তখন টেকনিক্যালি সে ঠিক, কিন্তু নিউরোসায়েন্সের দৃষ্টিতে সে পুরো ছবিটা দেখছে না। কারণ আপনার ব্রেনের কাছে এটা শুধুমাত্র একটা ম্যাচ না, এটা আপনার ট্রাইব, আপনার আইডেন্টিটি, আপনার রিচুয়াল। আর এই কারণে এই হারটা শুধুমাত্র স্কোরবোর্ডে থাকা একটা সংখ্যা না, এটা মনে হয় আমাদের হার। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে সারপ্রাইজিং অংশটা শুরু হয়। গবেষণা বলছে ফুটবলের সবচেয়ে বেশি লয়াল ফ্যান্সরা বেশি ট্রফি জেতা দলের না, বরং সবচেয়ে বেশি কষ্ট পাওয়া সাপোর্টাররাই সবচেয়ে বেশি লয়াল হয়। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু কষ্টই একটা সাপোর্টারের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তাহলে তো প্রশ্ন আসবেই, যদি একটা দল বছরের পর বছর হারতেই থাকে, তাহলে সেই দলের সাপোর্টার কমে যাওয়ার কথা না? লজিক্যালি তো সেটাই মনে হয়। মানুষ তো সাকসেস পছন্দ করে, যে দল জেতে মানুষ তো সেদিকেই যাবে, তাই না? কিন্তু অদ্ভুতভাবে রিসার্চ বলছে না, অনেক সময় ঠিক তার উল্টোটা ঘটে। সাপোর্টাররা একটা শব্দ ব্যবহার করে, গ্লোরি হান্টার, মানে যারা সেই দলের জেতা দেখে সাপোর্টার হয়েছে। যে 10 বছর ধরে নিজের দলকে হারতে দেখেও দলের সাপোর্ট ছাড়েনি, তাকে সবাই আলাদা সম্মান দেয় কেন? সে তো ট্রফি কম দেখেছে, কিন্তু তবুও তার লয়্যালটির মূল্য সবচেয়ে বেশি। কারণ মানুষের ব্রেনের কাছে কষ্ট একটা ইনভেস্টমেন্ট, আর মানুষ তার ইনভেস্টমেন্ট কখনোই সহজে ছাড়তে চায় না। আপনি ছোটবেলা থেকেই একটা ক্লাব সাপোর্ট করছেন, 10 বছর, 15 বছর। আপনি সেই ক্লাবের খেলা দেখে হেরেছেন, রেগেছেন, বন্ধুদের সাথে তর্ক করেছেন, এমনকি এক্সামের রাতেও রাত জেগে আপনি খেলা দেখেছেন। এখন যদি আপনাকে কেউ বলে যে ক্লাবের সাপোর্ট ছেড়ে দিতে, আপনি কি বলবেন? অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। কারণ এটা শুধু একটা ক্লাব না, আপনি তো এত বছরের ইমোশন ইনভেস্ট করেছেন। এখন ছেড়ে দিলে সেই সব ইমোশনগুলো অর্থহীন হয়ে যাবে। তাই আপনার ব্রেন একটা ক্লেভার শর্টকাট নেয়, সে বলে কষ্টই তো লয়ালিটি। অর্থাৎ আপনি কষ্ট সহ্য করেছেন বলেই আপনি সত্যিকারের সাপোর্টার। এবার একটু ভাবুন, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ বাংলাদেশে রাত 3টায় শেষ হয়েছে, আপনার টিম হেরে গেছে। পরের দিন সকাল থেকেই ফেসবুকে মিম, মেসেঞ্জার গ্রুপে ট্রলিং, চায়ের দোকানে ডিবেট, অফিসে খোঁচা, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ইনলেস ডিসকাশন। শুনতে এগুলো ফান মনে হয়, কিন্তু সাইকোলজির ভাষায় এগুলো কালেকটিভ প্রসেসিং। আপনার ব্রেন একা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডেল করতে চায় না, সে বারবার ট্রাইবের কাছে ফিরে যেতে চায়। কারণ হাজার বছর ধরে কষ্ট শেয়ার করাই ছিল সার্ভাইভাল স্ট্র্যাটেজি। তাই প্যারাডক্সটা হলো, আপনার টিম আপনাকে যতই কষ্ট দিক না কেন, আপনি তাকে ছেড়ে যেতে পারেন না। কারণ আপনি শুধু আপনার টিমকে সাপোর্ট করছেন না, আপনি সাপোর্ট করছেন আপনার হিস্টোরিকে, আপনার মেমোরিজকে, আপনার মানুষগুলোকে। এইবার আপনাকে আমি এতক্ষণ যে তথ্যগুলো বললাম, সেটার সাথে আমাদের দেশের ফুটবল পরিস্থিতি একবার মিলিয়ে দেখেন। এই পর্যন্ত পাওয়া তথ্য মতে আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর মজার বিষয় কি জানেন? এই খবরের কমেন্ট বক্সগুলোতেও মানুষ তার দল নিয়ে ট্রল করছে। এমনকি থানার পুলিশ পর্যন্ত অপরাধী ধরার পর তার গায়ের জার্সি চেঞ্জ করে দিচ্ছে এআই দিয়ে। কারণ সেই পুলিশ হয়তোবা সেই অপরাধীর সাথে একই দলের সাপোর্টার। এখন আপনি যদি বলেন আর ফুটবল দেখবো না, কিন্তু তার পরের সপ্তাহে আপনি ঠিকই টিভির সামনে খেলা দেখতে বসে যাবেন। কেন শেষ মুহূর্তের গোল আমাদের এতটা এক্সাইট করে? কেন আন্ডারডগের জয় আমাদের এতটা স্যাটিসফাইং লাগে? আর কেন ফুটবলের গল্প কখনো পুরাতন মনে হয় না? আর এই কারণটা লুকিয়ে আছে আমাদের ব্রেনের সবথেকে পাওয়ারফুল কেমিক্যালের মধ্যে, ডোপামিন। ফুটবল হয়তো শুধুমাত্র 90 মিনিটের একটা খেলা, কিন্তু আমাদের মস্তিষ্কের কাছে এটা হয়তো তার থেকেও বেশি। এটা এমন এক অনুভূতি যেখানে জয় মানে হলো নিজের জয়, আর পরাজয় মানে নিজেরই পরাজয়। এই কারণেই ফুটবল কখনো বল আর গোলের গল্প ছিল না, এটা মানুষের মস্তিষ্ক বিবর্তন আর সামাজিক বন্ধনের গল্প।